সুপ্রিয় আমার ছাত্রছাত্রী মাধ্যমিক বন্ধুরা, তোমাদের জন্য সেকেন্ড টার্মিনাল সেকেন্ড ইউনিট টেস্টের আগস্ট মাসে সংগঠিত হবে। ক্লাস 10 ভূগোল কিছু এখানে প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ ছাড়া হলো। প্রাইভেট টিউশন কোচিং সেন্টার, প্রকাশনা নূর মোহাম্মদ স্যার, 37 বছরের অভিজ্ঞ পতিতযশা শিক্ষক, 10ম শ্রেণী, ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম 2025। ভূগোল বইটি পুরোটা কিনলে মাত্র 50 টাকা। বিশেষ দ্রষ্টব্য, আমাদের নোটস আমরা অন্য কোথাও বিক্রি করি না। নোটস নেওয়ার নম্বর, নোটসের বৈশিষ্ট্যতা, যাবতীয় সিলেবাসের প্রশ্নের উত্তর, প্রত্যেক অধ্যায়ের প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে যেগুলি পাঠ্য বই থেকে খুঁটিয়ে তৈরি। 2, পরীক্ষার প্রত্যেক অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা প্রত্যেক অধ্যায়ে দেওয়া আছে। 3, বোর্ডের নমুনা প্রশ্নের সমাধান করে দেওয়া আছে। 4, বিগত 5 বছর ধরে আমাদের নোটস পড়ে ছাত্রছাত্রী 100% কমন পেয়েছে। উত্তর সহ পিডিএফ সহ কমন আসবেই। ট্রাস্ট বাই নূর মোহাম্মদ স্যার, মব 8478865596। কিছু মহামানবদের বাণী। 1, আমার দৃঢ় বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, নিজের শিক্ষা নিজে অর্জন করতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর। 2, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, স্বামী বিবেকানন্দ। 3, অলসতা হলো সেই মৃত সাগর যা সকল গুণকে গিলে নেয়, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। 4, জীবনে সমস্যা প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ, এপিজে আব্দুল কালাম। কিছু কথা, মাধ্যমিকের জীবনের প্রথম বড় পরীক্ষা, বৃহত্তর শিক্ষা জীবনে উত্তীর্ণ হয় এটাই মাধ্যম, তাই মনোযোগ সহকারে কয়েকটা জিনিস মাথায় রেখে পড়াশোনা করলে তা অত্যন্ত ফলপ্রসূ হয়। 2, চেষ্টা করো গোটা সিলেবাস সেপ্টেম্বরের মধ্যেই গুটিয়ে ফেলবার। স্কুলের গতির নির্বিশেষে পরবর্তীকালে টেস্ট পেপার সলভ করার সময় এটার গুরুত্ব বুঝতে পারবে। 3, টেক্সট বই খুঁটিয়ে পড়বে। প্রথমে সাজেশন বা গাইড বইয়ের পিছনে দৌড়াবে না, পরে প্রাসঙ্গিক জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে শুধুমাত্র বড় প্রশ্ন পড়বে। এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত ক্ষেত্র একাধিকবার টেক্সট বই পড়লেই হবে। 4, টেস্ট পেপার সলভ করাটা আবশ্যক। আমি বলবো প্রথমেই বিগত বছরের পশ্চাৎ টেস্ট পেপার আর স্কুলের প্রশ্নপত্র যদি থাকে করে ফেলতে, এতে প্রশ্নের ভ্যারাইটি বুঝতে পারবে। পরে এগুলির গুরুত্ব বুঝতে পারবে। যাই হোক, বেশি বক্তৃতা না দিয়ে এখন শুরু করছি। প্রতিটা মান 2। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 6 12 নম্বর থাকবে। ভারতের কৃষির সমস্যাগুলি লেখো। ভারতের অর্থনীতি মেরুদণ্ড হল কৃষি। দেশের বিভিন্ন জনসংখ্যাকে খাদ্য যোগান এবং গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কৃষির ভূমিকা অপরিহার্য। তবে ভারতীয় কৃষি কিছু গভীর সমস্যার সম্মুখীন। এই সমস্যাগুলি এবং তাদের সমাধানের বিভিন্ন দিক নিচে আলোচনা করা হলো। সমস্যা 1, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। ভারতের কৃষি মূলত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। অতিবৃষ্টি বা খরা যে কোনো সময় কৃষিকাজকে ব্যাহত করতে পারে এবং ফসলের উৎপাদন কমিয়ে দিতে পারে। 2, মাথাপিছু জমি কম ও ক্ষুদ্রাকৃতি জোত। ভারতের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে। ছোট জমিগুলোতে আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগ করা কঠিন হয়। ছোট জমিতে ট্রাক্টর চালানো বা স্প্রে ব্যবহার করা কষ্টকর। 3, জলসেচের সমস্যা। ভারতের অনেক অঞ্চলে পর্যন্ত জলসেচের ব্যবস্থা নেই, ফলে খরাকালে কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়ে। 4, উচ্চ ফলনশীল বীজ ও জলসেচ। উচ্চ ফলনশীল বীজ, জলসেচ এবং রাসায়নিক সারের ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পেলেও ফসলের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে এবং মাটির উর্বরতা কমে যাচ্ছে।
5. খাদ্যশস্যের প্রাধান্য। ভারতে খাদ্যশস্যের উৎপাদন বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে আয়বন্ধক ফসলের উৎপাদন কম হয়। 3.2. ভারতে কৃষি সমস্যাগুলির সমাধানের উপায় লেখো। 1. জলসেচ ব্যবস্থা উন্নত করা। ক্যানেল, টিউবওয়েল, কৃত্রিম বৃষ্টি ইত্যাদি মতো জলসেচ ব্যবস্থা উন্নত করা। 2. উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। আবহাওয়া ও মাটি অনুযায়ী উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বাড়ানো। 3. সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার। সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখা এবং ফসলের ক্ষতি রোধ করা। 4. কৃষি যন্ত্রপাতি ব্যবহার। ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো। 5. কৃষি বিজ্ঞানের প্রসার। কৃষি বিজ্ঞানের জ্ঞান কৃষকদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতন করা। প্রেজেন্টেড নূর মোহাম্মদ স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বার 8978766006। যারা এই বই 50 টাকাতে কিনতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করলে পেয়ে যাবে। 3. নগরায়ণ কাকে বলে? নগরায়ণ হলো নগর সৃষ্টির এক প্রক্রিয়া। প্রকৃতপক্ষে পৌর বসতির আয়তন জনসংখ্যা বৃদ্ধির এক বিশেষ প্রক্রিয়া হলো নগরায়ণ। সমাজবিজ্ঞানীদের মতে নগরায়ণ হলো এক প্রকার সামাজিক ক্রিয়া যার মধ্যে দিয়ে মানুষ শহর বা নগরী বসতি স্থাপন করে। উদাহরণ: গোবিন্দপুর 57টি কলকাতা গ্রাম বর্তমান কলকাতা মহানগরে পরিণত হয়েছে। 3.4 পোতাশ্রয় বা হারবার কাকে বলে? পোতাশ্রয়ের সংজ্ঞা। পোতাশ্রয়ের জাহাজের আশ্রয়স্থল হলো পোতাশ্রয়। বন্দরের যে অংশ জাহাজগুলি নিরাপদে আশ্রয় এবং অন্য বোঝাই মাল খালাস করে এবং জাহাজ মেরামতের কাজ সম্পন্ন হয় তাকে পোতাশ্রয় বলে। উদাহরণ: মুম্বাই, কান্ডালা, বিশাখাপত্তনমের পোতাশ্রয় স্বাভাবিক প্রকৃতির, অন্যদিকে চেন্নাই, কলকাতা বন্দরের পোতাশ্রয় কৃত্রিম প্রকৃতির। হীরক চতুর্ভুজ প্রকল্প কি? হীরক চতুর্ভুজের সংজ্ঞা: 2014-15 অর্থবর্ষে রেল বাজেটে ভারতের 4টি মেট্রোপলিটন শহরে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাইয়ের মধ্যে উচ্চগতি সম্পন্ন 320 কিলোমিটার/ঘণ্টা ট্রেন চালানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে। সোনালী চতুর্ভুজ অনুরূপ এই প্রকল্প হীরক চতুর্ভুজ প্রকল্প বা ডায়মন্ড কোয়াড্রিলেটারাল নামে পরিচিত। এই প্রকল্প বাস্তবায়িত হলে উক্ত 4টি শহরের যাতায়াত সমস্যা অনেক কমে যাবে। পূর্ণ রপ্তানি বন্দর কাকে বলে? যেসব বন্দর বিভিন্ন আমদানিকৃত পণ্য পুনরায় রপ্তানি করে তাদের পূর্ণ রপ্তানি বন্দর বলে। এই বন্দরের মাধ্যমে পার্শ্ববর্তী কোনো পরিবহনের অনুন্নত বা সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশের জন্য আমদানি করা হয় এবং সেই পণ্য পুনরায় ওই দেশে রপ্তানি করা হয়। ফলে পূর্ণ রপ্তানি বন্দর আর্থিক দিক দিয়ে কিছুটা লাভবান হয়। উদাহরণ: নেপাল ও ভুটানদের 2টি বৈদেশিক বাণিজ্য কলকাতা বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়, তাই কলকাতা বন্দরকে পূর্ণ রপ্তানি বন্দর বলে। মেগাসিটি কাকে বলে? মেগাসিটির সংজ্ঞা: গ্রিক মেগা শব্দ থেকে মেগা শব্দটির উৎপত্তি, যার অর্থ অতি বৃহৎ বা প্রকাণ্ড। যখন কোনো মহানগর বিশাল অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে অতি বৃহৎ আকৃতির পৌর বসতি গঠন করে তখন তাকে মেগাসিটি বলে। সাধারণভাবে ভারতে 50 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে মেগাসিটি বলা হয়। বৈশিষ্ট্য: এখানে সাধারণ বহুমুখী ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়। 2. দেশের সর্বাধিক উন্নত অঞ্চল হলো মেগাসিটি। উদাহরণ: 2011 খ্রিস্টাব্দের সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের মেগাসিটির সংখ্যা 4টি। বৃহত্তর কলকাতা, বৃহত্তর দিল্লি, বৃহত্তর মুম্বাই, বৃহত্তর চেন্নাই প্রভৃতি হলো মেগাসিটি। আদমশুমারি বলতে কি বোঝো? আদমশুমারি, আদম কথাটির অর্থ হলো মানুষ এবং শুমারি কথাটির অর্থ হলো গণনা। সুতরাং জনগণনা এবং সেই সংক্রান্ত অন্যান্য কর্মসূচিকে আদমশুমারি বলা হয়। বিশ্বের প্রতিটি দেশেই একটি নির্দিষ্ট সময়ের পরে সে দেশের জনসংখ্যার
পরিমাণ ও ঘনত্ব, নারী পুরুষের শতকরা পরিমাণ, শিক্ষিত অশিক্ষিতের পরিমাণ, বিভিন্ন ভাষাভাষী ও ধর্মাবলম্বীর পরিমাণ প্রভৃতির ওপর পরিসংখ্যান সংগ্রহের কাজ করা হয়। তাকে আদমশুমারি বলে। পেট্রোল রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন? পেট্রোল রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প বলার কারণ বর্তমান যুগে পেট্রোল রাসায়নিক শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে আধুনিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে প্রায় প্রতিটি প্রয়োজনীয় উপকরণ এই শিল্প থেকে পাওয়া যায়। এই শিল্পজাত পণ্যগুলি ভিত্তি করে আরও নানাবিধ শিল্পের বিকাশ ঘটেছে। মৃত্যু রাসায়নিক শিল্পকে ভিত্তি করে বিভিন্ন ধরনের শিশু একই সঙ্গে বৃহৎ আকারে বিকাশ লাভ করে বলে এই শিক্ষাকে আধুনিক শিল্প দানব বলা হয়। ভারতে পেট্রোল রসায়ন শিল্প গড়ে ওঠে 1966 সালে মহারাষ্ট্রের টম্বেতে। অর্থাৎ ভারতে পেট্রোল রসায়ন শিল্পের বয়স মাত্র 40 বছর। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যেসব কাঁচামালের ওজন এবং তা থেকে প্রস্তুত শিল্প চার্জ ওজন প্রায় একই থাকে, সেসব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। বৈশিষ্ট্য 1, এসব কাঁচামাল ওজন শিল্প প্রক্রিয়াকরণের ফলে হ্রাস পায় না, তাই এগুলি ভারহ্রাসশূন্য কাঁচামাল নামে পরিচিত। 2, এগুলি পণ্য সূচক বা দ্রব্য সূচক। উদাহরণ: 1 টন তুলো রেশম বা পশম থেকে 1 তল সুতো উৎপাদিত হয়, তাই এগুলি বিশুদ্ধ কাঁচামাল। পরবর্তী প্রশ্ন: ভারতের পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলি লেখো। ভারতের কৃষিক্ষেত্রে 2 অগ্রণী রাজ্য হলো পাঞ্জাব, হরিয়ানা। কৃষি উন্নতির কারণ: ক. মৃত্তিকায়। হিন্দু ও গঙ্গা নদ বিধৌত এলাকায় মাটি অত্যন্ত উর্বর। এখানে শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী নদীর গলি উপস্থিত দেখা যায়। পার্শ্ববর্তী এলাকায় নবীন পলিমাটি দেখা যায়, যাকে বেড বলে। 2, জলবায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা জুন সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় বা ক্ষয়ের চাষের সহায়ক। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু রবি শস্যে সহায়তা করে। গ. উচ্চ ফলনশীল বীজ। পাঞ্জাব, হরিয়ানাতে প্রথম উচ্চ ফলনশীল বীজ ব্যবহার শুরু হয়। ধান, গম, তুলার ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার কৃষিতে সাহায্য করেছে। আর্থিক সহায়তা। প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কৃষিক্ষেত্রে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে যে রীতি নির্ধারিত হয়েছিল তাতে বৃহৎ পরিমাণে কৃষিক্ষেত্রে বিনিয়োগ হয়েছিল। ও. রাসায়নিক সার প্রয়োগ। ভারতে একমাত্র পাঞ্জাব, হরিয়ানায় রাসায়নিক সার বেশি মাত্রায় ব্যবহার করা হয়। সেচ ব্যবস্থা। পাঞ্জাব, হরিয়ানা ভারতের সেচ প্লাবিত অঞ্চলগুলির অন্যতম। মূলত সিন্ধু নদীর নিত্যবহ শাখা নদী থেকে কাটাকুলার দ্বারা সেচ ব্যবস্থা শুরু হয়। খারিফ ও রবি শস্যের পার্থক্য নিরূপণ করো। বিষয়: খারিফ শস্য, রবি শস্য। জলসেচ। বৃষ্টির জলের উপর নির্ভর করে থাকে। রবি শস্য জলসেচের উপর নির্ভরশীল। জলবায়ু: উষ্ণ আর্দ্র জলবায়ু প্রয়োজন। রবি ফসলের শীতল শুষ্ক জলবায়ু উপযুক্ত। চাষের সময়: বর্ষাকালে বা জুন জুলাই মাসে বীজ বপন হয়। রবি ফসলের শীত ঋতুতে বীজ বপন হয়। উদাহরণ: ধান, পাট, মিলেট ইত্যাদি। এদিকে উদাহরণ: গম, বার্লি, তৈলবীজ। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুর বলা কারণ: ক. উৎকৃষ্ট মানে কয়লা। জার্মানির রুর উপত্যকার ন্যায় দুর্গাপুর সংলগ্ন রানীগঞ্জ, আসানসোল অঞ্চলে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানে কয়লা পাওয়া যায়। দামোদর উপত্যকার কয়লা। প্রধানত কয়লাকে কেন্দ্র করে রুর অঞ্চলটি লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হয়েছে। একইভাবে দামোদর উপত্যকার কয়লার উপর ভিত্তি করে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হয়েছে। গ. লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীকরণ। লৌহ ইস্পাত শিল্পকে কেন্দ্র করে রুর শিল্পাঞ্চলের মতো দুর্গাপুরেও বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। দুর্গাপুরে গড়ে ওঠা অন্যান্য শিল্পগুলি হল মিশ্র ইস্পাত কারখানা, স্ফনিক যন্ত্রপাতি নির্মাণ কারখানা, সার কারখানা, সিমেন্ট কারখানা,
কোকোবেন প্লান্ট, চশমার কাঁচ তৈরি কারখানা প্রভৃতি। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলার কারণে এক, অবস্থানগত সাদৃশ্য। ম্যানচেস্টার সঠিক যেমন ইংল্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত, তেমনি আহমেদাবাদ ভারতের পশ্চিম দিকে অবস্থিত। 2, জলবায়ুগত সাদৃশ্য। ইংল্যান্ডের ম্যানচেস্টার সমুদ্র উপকূলের কাছে অবস্থিত হয়, সেখানে কার্পাস বনশিল উপযোগী আর্দ্র জলবায়ু বিরাজ করে। আহমেদাবাদ শহরও আরব সাগরের তীরবর্তী এলাকায়, জলবায়ু আর্দ্র প্রকৃতির। শিল্পের কেন্দ্রীকরণের সাদৃশ্য। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অধিক সংখ্যক কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীকরণ ঘটে। একই রকমভাবে আহমেদাবাদ শহরেও একাধিক কার্পাস বয়ন শিল্পের কেন্দ্র গড়ে উঠেছে। গুজরাটের এক শ্রাবণ 30টি কাপড়ের কলের মধ্যে আহমেদাবাদে 72টি কাপড়ের কল অবস্থিত। টিকা লেখো টিস্কো অথবা জামশেদপুর ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ শিল্প কেন্দ্র গড়ে ওঠা কারণগুলি উল্লেখ করো। কাকরিগুলো উড়িষ্যার গরু মহেশনী, বাদাম পাহাড়, বনাই, কেওনঝড়, ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সিংভূম জেলার নয়ামুন্ডির লৌহ আকরিক এই শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে। 2, কয়লা। ঝরিয়া ও বোকারো থেকে কয়লা সরবরাহ করা হয়। 3, চুনাপাথর। উড়িষ্যার সুন্দরগঞ্জ জেলার চুনাপাথর বানানো হয়। 4, ম্যাঙ্গানিজ। উড়িষ্যার গাংপুরে ম্যাঙ্গানিজ এই শিল্প সরবরাহ করা হয়। 5, ডলোমাইট। গাংপুর ও সুন্দরগড়ের ডলোমাইট এখানে ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী? 1 নম্বর, উচ্চ জন্মহার, অশিক্ষা, স্বল্প শিক্ষা, কুশিক্ষা, বাল্যবিবাহ, বহু বিবাহ, সামাজিক কুসংস্কার, উচ্চ সন্তানের আকাঙ্ক্ষা, নারীর সামাজিক মর্যাদা কম প্রভৃতি কারণে ভারতে জন্মহার বেশি। মৃত্যু হার হ্রাস। স্বাধীনতা পরবর্তী সময়ে উন্নত প্রযুক্তি জীবন, তাই ওষুধের আবিষ্কার ও প্রয়োগ, পরিবার পরিকল্পনা, চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা, স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি কারণে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। ধর্মীয় কারণ। বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষের ধর্মীয় গোড়ামি ও নিজ সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ না করার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কারণ। শ্রমজীবী কৃষি নির্ভরশীল ভারতে অধিক শ্রমিকের কারণে দরিদ্র পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপরে আলোচিত কারণগুলির জন্য ভারতের জনবিস্ফোরণ ঘটছে। জলপথকে জীবনের উন্নয়ন রেখা বলা হয় কেন? উন্নয়নের জীবনরেখা সমুদ্রপথ, অত্যন্ত খাল পথ ও নদী পথকে জলপথ বলে। এছাড়া নৌ পরিবহনের উপযোগী বিভিন্ন হ্রদ ও বড় বড় জলাশয় পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বন্টন এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের বা কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে জলপথের